সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত দীপা। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হার্নিয়া চিকিৎসায় অবহেলা নয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন 1973 সালের অক্টোবরে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে কলারেক্টাল ও ল্যাপারোস্কোপি সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হার্নিয়া বলতে কি বোঝায় এবং এটি কেন হয়? হার্নিয়া মিন্স হলো যে একটা জায়গা স্ফীত হওয়া বা একটু উঁচু হয়ে থাকা, বা গ্রামাঞ্চলে ডিবির মতো থাকে যে শরীরের কোনো একটা অংশ উঁচু হয়ে আছে। কিন্তু উঁচু হওয়া মানেই কিন্তু হার্নিয়া না। উঁচু হয়ে আছে, এটা টিউমারও হতে পারে, কোনো সিস্টও হতে পারে। বাট যখন হার্নিয়া হবে তখন হলো যেটা যখন আপনি কাশি দেবেন, উঠে দাঁড়াবেন, ভারী কাজ করবেন, তখন এটা ফুলে যাবে। আবার শুয়ে পড়লে অনেক সময় এটা ভিতরে চলে যাবে। এইটা হলো হার্নিয়ার একটা বৈশিষ্ট্য, যে উঁচু হয়ে আছে কিন্তু এই উঁচুটা সবসময় থাকতেছে না, কখনো আসছে কখনো মিশে যাচ্ছে। তো এইরকম কোনো ফোলা বা স্ফীত অংশ যদি শরীরের কোনো অংশে দেখা দেয়, তাহলে চিন্তা করতে হবে যে আপনি হয়তো হার্নিয়া হতে পারে এবং আপনার একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কেন আসলে হার্নিয়া হয়ে থাকে? এটার অনেকগুলো কারণ থাকে। এর মধ্যে একটা কারণ হলো যেটা যে আমরা বলি যে যাদের যে ফাইবার, যে বডি ফাইবার যেগুলো, এগুলো যদি ডিফেক্টিভ থাকে তাহলে তাদের হার্নিয়া হয়। আর এটা ছাড়া আরেকটা হলো যে প্রেগনেন্সির কারণে যে একটু স্ফীত হয়, তখন মেয়েদের অনেক সময় হার্নিয়া হয়। তারপরে অপারেশন পরবর্তী হার্নিয়া হয়। এটা ছাড়া অতিরিক্ত ওজন বৃদ্ধি, আমি যদি সবসময় ভারী কাজ করি, আমার যদি কোষ্ঠকাঠিন্য থাকে, আমার যদি প্রস্রাবের সমস্যা থাকে, যে প্রচুর প্রেশার দিয়ে প্রস্রাব করতে হয়, এরকম যদি সমস্যা থাকে তাহলে, এবং দীর্ঘস্থায়ী কাশি যদি থাকে, তাহলে তাদের একটা হার্নিয়া হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। বিভিন্ন পরিসংখ্যানে কিন্তু দেখেছি যে ছেলেদের তুলনায় মেয়েদের হার্নিয়ার সমস্যাটা একটু বেশি হয়, বিশেষ করে প্রেগনেন্সির পরবর্তী সময়টাতে। এর কারণটা আসলে কি? যে মেয়েদের ওই যে হার্নিয়া যেটা হলো যে ইউটেরাসের যে সাইজটা যে বড় হচ্ছে, তখন একটু প্রেশার হচ্ছে, ওইটার পাশাপাশি কিছু হরমোনাল চেঞ্জ হচ্ছে। যে হরমোনাল চেঞ্জ হচ্ছে এবং প্রেশার পড়ছে, তারপর অনেক সময় আজকাল দেখা যায় আমাদের সি সেকশন হচ্ছে। তো সব কিছু মিলে কিন্তু যে অপারেশন পরবর্তী সময় মেয়েদের একটা হার্নিয়া, এবং মেয়েদের এই হার্নিয়াটা বেশিরভাগ হয় নাভি বা নাভির গোড়ায়, অথবা যদি আগে কোনো অপারেশন হয়ে থাকে তাহলে সেই অপারেশনের জায়গায়। তবে এটা ছাড়া ছেলেদের মতো মেয়েদেরও ইঙ্গুইনাল হার্নিয়া হতে পারে, কিন্তু এই হার্নিয়াগুলো বেশি নাভিমূল এবং অপারেশন পরবর্তী হার্নিয়া। ছেলেদের স্পেসিফিক্যালি কোন কোন জায়গায় হার্নিয়া সব থেকে বেশি হয়ে থাকে? এটা ছেলেদের বেশিরভাগই হয় যে গ্রোয়েন, আমরা বলি যে কুচকি, যেটা আমাদের বডি এবং যে আমাদের উরুর যে সংযোগস্থল যে জায়গাটা, সেই জায়গাতে ছেলেদের হার্নিয়া হয়, এবং এই হার্নিয়াগুলোকে আমরা ইঙ্গুইনাল হার্নিয়া বলি। এইটা মেয়েদের তুলনায় ছেলেদের অনেক বেশি হয়, এবং ছেলেদের অন্যান্য যে কোনো হার্নিয়া ছেলেদের হতে পারে, কিন্তু এইটা তুলনামূলকভাবে মেয়েদের তুলনায় অনেক বেশি হার্নিয়া হয়। এটা ছাড়া আরও কিছু ইন্টারনাল হার্নিয়া হয়, ধরেন যে খেতে পারে না, যেগুলো বাইরে থেকে দেখা যায় না, হায়াটাল হার্নিয়া হয়, ডায়াফ্রামেটিক হার্নিয়া, এগুলো আনকমন, বাট সেগুলো কিছু কমপ্লিকেটেড হার্নিয়া। কত ধরনের বা কত টাইপের আসলে হার্নিয়া হয়ে থাকে সাধারণত মানুষদের? এটা আসলে অনেক অনেক ধরনের। আমরা যদি ভাগ করে বলি যে একটা হলো বাহ্যিক, যেগুলো শরীরের বাইরে থেকে দেখা যায়। বাইরে থেকে যদি দেখা যায় তাহলে আপনার হার্নিয়াগুলোকে আমরা কিছু ভাগ করে বলি, যে আমরা কিছু বলি যে শরীরের মাঝখান বরাবর মিড লাইন হার্নিয়া। এটার মধ্যে ধরেন যে একটা হলো আমরা বলি যে এপিগ্যাস্ট্রিক, সাধারণত আমাদের যে এখানে যে একটা বোনস থাকে এবং নাভির মাঝখানে এখানে হয়, নাভিতে হার্নিয়া হয়, নাভির মূলে হার্নিয়া হয়। এটা ছাড়া আমাদের কিছু সাইডে কিছু হার্নিয়া হয়, এগুলো যেমন স্পাইজেলিয়ান হার্নিয়া, লাম্বার হার্নিয়া। কিন্তু সবচেয়ে বেশি কমন হলো যে অপারেশন পরবর্তী হার্নিয়া, পোস্টোপারেটিভ হার্নিয়া। আর এটা ছাড়া আমাদের অনেক সময় পেটে ব্যাক সিস্টেম করতে হয়, যে বাইরে আমরা স্টোমা বলি, এবং এইগুলোর আশেপাশে দিয়ে অনেক সময় হার্নিয়া হয়। আর ভিতরের হার্নিয়া যেগুলো বললাম, যে স্লাইডিং হার্নিয়া হয়, ডায়াফ্রামেটিক হার্নিয়া হয়, এই ধরনের হার্নিয়াগুলো ভিতরে, শরীরের ভিতর, যে বাইরে থেকে বোঝা যায় না। হয়তো রুগী আসছে পেট ব্যথা নিয়ে, বমি নিয়ে, কিন্তু পরে দেখা গেল যে খেতে পারছে না, কিন্তু ডায়াগনোসিস হলো যে ইন্টারনাল ওনার একটা হার্নিয়া আছে। ইন্টারনাল হার্নিয়ার এগুলোর কোনো বিশেষ কারণ রয়েছে কিনা, বা অন্যান্য কোনো রোগের সাথে এগুলো সম্পর্ক রয়েছে কিনা? বেশিরভাগই যেগুলো হয় যে একটু ডিফেক্টিভ থাকে, আচ্ছা, যে ডিফেক্টিভ, যে ডায়াফ্রামেটিক হার্নিয়া বাচ্চাদের বেশি হয়, খুবই একদম ছোটোবেলায়। এগুলো ডিফেক্ট, ডায়াফ্রামের ওখানে একটা ডিফেক্ট থাকে, কিন্তু বড়দেরও প্রেজেন্টেশন পাই, কিন্তু রেয়ার।
এবং যেগুলো যে ইসোফেজিয়াল প্যারাইসোফেজিয়াল বা স্লাইডিং হার্নিয়া যেগুলো, সেইগুলোও দেখা যায় যে ওখানে একটু ডিফেক্টিভ থাকে, যে আমাদের যে ডায়াফ্রামের মধ্যে যে ছিদ্র থাকে। জুন মাসটা হলো হার্নিয়া সচেতনতা মাস, কারণ হার্নিয়ার কিন্তু চিকিৎসাটা যদি না হয় এটার খারাপ ধরনের কমপ্লিকেশনস হওয়ার সুযোগ আছে। হার্নিয়া দিবস জুড়ে কোনো প্রতিপাদ্য বিষয় রয়েছে কিনা? হার্নিয়ার সচেতনতার মূল প্রতিপাদ্য জিনিস যে হার্নিয়াকে অবহেলা করা যাবে না, হার্নিয়া সম্পর্কে সচেতন হতে হবে এবং সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা নিতে হবে। হার্নিয়া সম্পর্কে কি ধরেন যে হার্নিয়াটা থাকলে অনেক সময় এটা কোনো সমস্যা তৈরি করছে না, রোগী মনে করে যে হ্যাঁ এখানে একটা ফোলা আছে, এটা বড় হয় আবার ছোট হয়, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। বাট অনেকের অসুবিধা হয়, কিছু ব্যথা হয়, ভারী লাগে, বাট এটা যে কোনো দিন যে কোনো সময়ে এটা অসুবিধা তৈরি করতে পারে এবং সেই মোমেন্টটা ডাক্তারকে বা রোগীকে কাউকে বলে আসবে না। এটা কি হতে পারে? হার্নিয়াটা একটা হলো যে হার্নিয়া দিনে দিনে বড় হতে থাকবে, অনেক বড় হতে থাকবে। আমরা কয়েকদিন আগে একজন রোগীকে পাইলাম, তার ইঙ্গুইনাল হার্নিয়া হাঁটু পর্যন্ত চলে আসছে, মানে পেটের সমস্ত নাড়ি বুড়ি হার্নিয়াতে চলে গিয়ে ওনার হার্নিয়া এত বড় হাঁটু পর্যন্ত চলে গিয়েছে। আরেকটা কি হতে পারে যে এটা যে আসা যাওয়া করে এটার ভিতরে প্রবেশ নাও করতে পারে। আরেকটা হলো যে সবচেয়ে যেটা মারাত্মক কমপ্লিকেশনস হতে পারে যে হার্নিয়ার যে নাড়ি বুড়িগুলো হার্নিয়ার ভিতরে ঢুকে গেল, ওটা রক্ত সরবরাহ যে কোনো দিন যে কোনো সময় যদি বন্ধ হয়ে যায় তাহলে ওটা গ্যাংগ্রিন বা পচন শুরু হতে পারে এবং দ্যাট ইজ হলো ইমার্জেন্সি। এবং ওই ইমার্জেন্সি সার্জারি করে যদি না করা যায়, রিপেয়ার না করা যায় বা ঠিক না করা যায়, তাহলে এটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। শহরাঞ্চলে কর্মসূচির মেসেজগুলো পাচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলে মানুষ যারা রয়েছে তাদের পর্যন্ত কিন্তু এই মেসেজগুলো অনেক সময় পৌঁছায় না। তো সেক্ষেত্রে আপনাদের কোনো বিশেষ পদক্ষেপ রয়েছে কিনা? আমার মনে হয় যে এখন তো আসলে কি গ্লোবাল কানেকশনটা এরকম হয়ে গেছে যে সারা পৃথিবী কানেক্টেড, সো এখন আর গ্রাম আর শহরের পার্থক্য কিন্তু কমে গেছে। হার্নিয়া যাদের হচ্ছে, যদি দীর্ঘদিন যাবৎ কেউ ট্রিটমেন্ট না করে, এই হার্নিয়া থেকে কি পরবর্তীতে ক্যান্সার হবার কোনো সম্ভাবনা রয়েছে? হার্নিয়ার সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। আমরা যেগুলো বললাম যে হার্নিয়াটা অনেক বড় হয়ে যেতে পারে। আর যেটা হলো যে পেটের যেগুলো হার্নিয়া হয়, অপারেশন পরবর্তী হার্নিয়া হয় কি একদম বলে যে ডিফর্মিটি তৈরি হয়ে যায়, মানে এত বড় একটা বাল্জ হয়ে গেল, ডিফর্মিটি, পেশেন্ট মুভ করতে পারে না, এত বড়, খেতে পারে না, কষ্ট হয় এবং দেখতে তো খুবই, মানে যে একটু কনসিয়াস, হেলথ কনসিয়াস তাদের জন্য খুবই, এবং এটা পরবর্তীতে এটা রিপেয়ার করাও কিন্তু কঠিন হয়ে যায় যদি আর্লি আপনি ট্রিটমেন্ট না করেন। যত বড় হবে তত কিন্তু ট্রিটমেন্টটাও ডিফিকাল্ট হয়ে যাবে। সো এটা আমার মনে হয় যে এই জন্য সচেতন হওয়াটা উচিত, যে আর্লি ট্রিটমেন্টের জন্য আসা উচিত। নারীদের ক্ষেত্রে হার্নিয়াটা অনেক বেশি হয়ে থাকে, বিশেষ করে প্রেগন্যান্সি পরবর্তী সময়টাতে। প্রেগন্যান্সি পরবর্তীতে কিন্তু আরেকটা সমস্যা হয়, এটা আমরা বলি যে ডায়াস্টেসিস রেকটাই। এটা সম্পর্কে অনেকেই সচেতন না, ইভেন আমি শিক্ষিত মানুষজনের মধ্যে দেখেছি। দিস ইজ অ্যাকচুয়ালি নট হার্নিয়া। কি হয়, প্রেগনেন্সির সময় যে বাল্জটা হয়, যে ইউটেরাসটা যখন বড় হয়, তখন হলো আবার হরমোনাল কিছু ইফেক্ট থাকে। এখানে দুইটা মাংসপেশি থাকে এরকম প্যারালাল খাড়া উঠেছে, এগুলো একটু দূরে সরে যায় এবং দূরে সরে গেলে এটার আমরা বলি ডায়াস্টেসিস রেকটাই। এবং পরবর্তীতে ওই ভদ্রমহিলা প্রেগনেন্সি পরবর্তীতে যখন উঠে দাঁড়ায়, হয়তো লোকজন ভাবে যে এরকম, মানে বা ওনার একদম কাছের যারা ঘনিষ্ঠ ফ্যামিলি মেম্বাররা মনে করে যে পেটটা একটু বড়, বা উনি নিজে অনেক সময় আয়নার সামনে দাঁড়ালে যে মনে হয় যে প্রেগনেন্সির মতো পেটটা বড় হয়ে আছে। তো দিস ইজ ডায়াস্টেসিস রেকটাই। একটা সময় এটার কোনো ট্রিটমেন্ট ছিল না এবং মানুষজন এটা সম্পর্কে সচেতন ছিল না, কিন্তু এখন কিন্তু মানুষজন, এখন অনেক মানুষজন যারা তাদের বডি কন্টার, বডির ফিগার নিয়ে সচেতন, তারা কিন্তু এখন আসছে যে এটার জন্য ট্রিটমেন্ট করা যায়। তো এইটাও একটা যত্ন নেওয়ার ব্যাপার আছে যে প্রেগনেন্সির পরবর্তী সময়ে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কিছু ফিজিওথেরাপি, কিছু এক্সারসাইজ এটাকে কিন্তু অনেকটা প্রিভেন্ট করতে পারে। কাজে এই সচেতনতাটুকু জরুরি। আমরা এখন হার্নিয়া ট্রিটমেন্ট সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই, যে কত ধরনের আধুনিক ট্রিটমেন্ট বাংলাদেশে রয়েছে? সব ধরনের ট্রিটমেন্টই বাংলাদেশে এখন আছে, তবে হার্নিয়ার যারা রোগী যারা, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে হার্নিয়ার কিন্তু কোনো ঔষধের কোনো চিকিৎসা নাই। কারণ হলো হার্নিয়া একটা ডিফেক্ট তৈরি হয়, যেহেতু একটা ডিফেক্ট তৈরি হয়, ডিফেক্টটাকে কী করতে হবে, রিপেয়ার বা মেরামত করতে হবে। তো মেরামত করতে হলে সার্জারি লাগবে। সো হার্নিয়ার সার্জারি ছাড়া কোনো বিকল্প কোনো চিকিৎসা নাই। তাহলে এখন সার্জারি কী রকমভাবে করা যায়? সার্জারি করা যায়, আমরা কেটে অপারেশন করতে পারি, যেটা ওপেন সার্জারি আমরা বলি। আমরা পেট না কেটে যে ছিদ্র করে যেটা করতে পারি, ল্যাপারোস্কোপিক সার্জারি করতে পারি। ইভেন রোবোটিক সার্জারি আমার মনে হয় যে খুব সহসা বাংলাদেশে আমরা রোবোটিক সার্জারিও হার্নিয়ার চিকিৎসার জন্য আমরা উই ক্যান অফার আওয়ার পেশেন্ট, এটা সম্ভব। বাংলাদেশের হার্নিয়ার ট্রিটমেন্টটা করার ক্ষেত্রে আসলে মানুষের আগ্রহটা কতটুকু? কেননা সার্জারি মানে তাদের মধ্যে কিছুটা ভীতি কাজ করে থাকে।
ভীতি কাজ করে থাকে। তবে এই ভীতিটা কিন্তু অমূলক। কারণ হলো যে আমি যার কথা বললাম, যে ভদ্রলোক যে একদম হাঁটু পর্যন্ত হার্নিয়া, ওনার কিন্তু কিছু না, উনি শুধু ভয় যে অপারেশনের একটা ভীতি এবং অ্যানেস্থেশিয়ার একটা ভীতি, এই দুইটা ভীতির কারণে উনি কিন্তু আসে নাই। আর কোনো কিছু না, ওনার আর্থিক সামর্থ্যের কোনো কমতি নাই, ঠিক আছে, এবং ওনার অন্য কোনো অসুখ বিসুখ নাই, শুধু ভয়ের জন্য কিন্তু উনি, বাট এখন কিন্তু ডিফিকাল্ট হয়ে গেছে এই অপারেশনটা করা, এবং অনেক টাইম কনজিউমিং এবং একটা ডিফিকাল্ট অপারেশন হয়ে গেছে। তো আমি যেটা বলবো যে হার্নিয়া অপারেশনের সাথে যেহেতু সার্জারি লাগবে, কারণ সার্জারি মেডিকেল সায়েন্সের একটা ট্রিটমেন্টের একটা উপায়, একটা অপশন, এবং এইটা দিয়ে ট্রিটমেন্ট করা হয়, এবং যেখানে মেডিকেল ট্রিটমেন্ট, ওষুধের ট্রিটমেন্ট নাই, সেখানেই কিন্তু সার্জারিটা প্রযোজ্য। আর এটা যেহেতু একটা ডিফেক্ট, এটার যেহেতু মেডিকেল ট্রিটমেন্ট না, আপনাকে সার্জারি করতে হবে। সার্জারি সেফ এভরিডেজ। আজকে ধরেন বাংলাদেশে কতগুলো সার্জারি হচ্ছে, এই ঢাকা শহরে আপনি দেখেন যে কতগুলো সার্জারি হচ্ছে। আই থিঙ্ক এই সংখ্যাটা আনকাউন্টেবল, অনেক অনেক সংখ্যা। তো কোথায় কী অপারেশন, কিন্তু নিউজ হয় কখন, যে একটা দুর্ঘটনা ঘটলে সেটা মিডিয়াতে আসে, সেটা সোশ্যাল মিডিয়াতে যায়, আর মানুষজন মনে করে যে আর এই সার্জারি তো হচ্ছে ভেরি ডিফিকাল্ট। সার্জারি এভরিডে হচ্ছে সেফ। আমার মনে হয় যে যদি উনি সেফলি সার্জন, সেফ হসপিটাল এবং সেফ অ্যানেস্থেটিস্ট সিলেকশন করে, আই থিঙ্ক সার্জারি ইজ সেফ। আমরা বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসেবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখনও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে। তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে। বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব, যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে, পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে, তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য অবশ্যই কি করতে হবে, অতিরিক্ত ওজনজনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে। এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা, সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার। নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি। এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুটি উৎস থেকে পাই, একটি হিম উৎস আর একটি নন হিম উৎস। হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি। এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম। এইগুলো দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে। অনেকের মধ্যে, অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন। অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে, এই বন্ধ্যাত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ, অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত
খাবার গ্রহণ, বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ, বাহিরের ডুবো তেলে ভাজা একই তেল বারবার ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে। কেননা ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধ্যাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত। কেননা ট্রান্স ফ্যাট আসলে কি? ট্রান্স ফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি, সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবারগুলো থেকে কিন্তু ট্রান্স ফ্যাট শরীরে প্রবেশ করে। সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার বা প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে। এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে। মূল কথা, আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব। আর অবশ্যই আমি যে টিপসগুলো বললাম, যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। খাবারের 6টি উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে। কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন, আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন। এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায়। বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে। একটি হেলদি ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করার চেষ্টা করবেন, সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন, তাহলেই সম্ভব আপনিও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে হার্নিয়ার যে অপারেশনটা করা হয় এটার প্রসিডিউরটা আসলে কীরকম হয়ে থাকে এবং কিভাবে প্রতিরোধ করতে পারে, একটু ছোট্ট করে জানতে চাই। হার্নিয়াটা আমরা বলি যেহেতু একটা ডিফেক্ট আছে আমরা এটা রিপেয়ার করি, কিন্তু রিপেয়ারটাকে আরও শক্তিশালী করার জন্য আমরা ওইখানে একটা জালিকা বা নেট, আমরা বলি মেডিকেল ভাষায় আমরা বলি মেশ ব্যবহার করি। সো এটা ওপেন সার্জারিতেও দেওয়া হয়, এবং এটা ল্যাপারোস্কোপিক সার্জারিতে দেওয়া হয়, এবং এটা রোবোটিক সার্জারিতেও দেওয়া হয়। এটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা দিলে রিপেয়ারটা অনেক শক্তিশালী হয় এবং হার্নিয়া আবার কাম ব্যাক করার সম্ভাবনা কম। আর আপনি যেটা বললেন যে হার্নিয়া প্রতিরোধ, যে হ্যাঁ হার্নিয়া একবার যদি হয়ে যায়, তার যদি অপারেশন হয়ে যায়, তাকে যেটা আমরা বলি যে ওই যে দীর্ঘস্থায়ী কাশি, কোষ্ঠকাঠিন্য, এইগুলো অ্যাভয়েড করার জন্য, যদি কেউ ধূমপান করে ধূমপান থেকে বিরত থাকার জন্য, এবং যদি অতিরিক্ত ওজন থাকে তাহলে অতিরিক্ত ওজনটাকে কমানোর জন্য এবং কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমার মনে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা হার্নিয়া সম্পর্কে অজানা অনেক ধরনের তথ্য জানতে পেরেছি। আবারও ধন্যবাদ এবং সেই সাথে এনটিভির পক্ষ থেকে শুভকামনা। আপনাকে ধন্যবাদ, এনটিভির দর্শকদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। সাধারণত মে মাসের শেষ অথবা জুনের প্রথম থেকে ডেঙ্গুটা শুরু হয়, কারণ এখানে এটা মৌসুমের সাথে এটা জড়িত। বিশেষ করে বর্ষাকালে এই জিনিসটা বেশি হয় এবং তখন আর্দ্রতা বাড়ে, টেম্পারেচার একটা থাকে, কারণ এটা মেইনলি ডিজিজ এটা রিলেটেড উইথ দ্য মস্কিটো, একটা বিশেষ ধরনের মস্কিটো কামড়ের মাধ্যমেই হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।